মিডল ইস্ট মর্নিং নিউজ এই শোতে আজ আপনাদেরকে দেখাবো ডোনাল্ড ট্রাম্পের এক বয়ানে খতম ইসরায়েলের দাপট। বললেন এখন যে ইসরায়েলের পক্ষে কথা বলবে সেই রাজনীতি থেকে ছিটকে যাবে। এদিকে গাজায় তুর্কি সেনার প্রবেশ আটকে দিল ইসরায়েল। এরদোয়ানের সাথে শত্রুতা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন নেতানিয়াহু। ওদিকে ইরান ও ওমানের সম্পর্কে এলো নতুন গতি। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন দুই দেশের প্রতিনিধিরা এবং পুতিনকে বড়সড় হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন যুদ্ধ থামাও, নাহলে আমাদের পারমাণবিক সাবমেরিন কিন্তু রাশিয়ার উপকূলের কাছেই প্রস্তুত আছে। তাহলে চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে আপনাদেরকে জানাই। দর্শক, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ এমন একটি কথা বলেছেন যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসরায়েলের দাপটের বেলুনটা এবার ফেটে গেছে এবং যারা তার সমর্থন করবে তাদের রাজনৈতিক ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। যদিও ট্রাম্প কথাটা হাসতে হাসতে বলেছেন, কিন্তু এর অর্থ এবং বার্তা অত্যন্ত গভীর। ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন সেটাই আসলে নেতানিয়াহুর অত্যাচারের আসল পরিণতি। শুনুন তিনি কি বলেছেন। ট্রাম্প বলেছেন, আমি এমন একটা সময়ে বড় হয়েছি যখন গোটা রাজনীতিটাই ইসরায়েলকে কেন্দ্র করে ঘুরত। সেই সময় যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলতো তাহলে তার রাজনীতি শেষ বলে ধরে নেওয়া হতো। কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। আজ যদি কেউ ইসরায়েলের পক্ষে একটা শব্দও বলে তাহলে সে নিজেই রাজনীতি থেকে ছিটকে যাচ্ছে। দর্শক, এই একটা ডায়লগ এই দুই লাইনের একটা বাক্যই ইসরায়েলকে একঘরে হয়ে পড়ার, বিশ্বে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্পূর্ণ কাহিনী তুলে ধরছে। গাজায় 2 বছরের যুদ্ধে ইসরায়েল ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে সে অনেক কিছু হারিয়েছে। আমেরিকা সহ হাতে গোনা 2-1 জনকে বাদ দিলে সারা বিশ্বে সে তার সমর্থন হারিয়েছে। আসুন পরবর্তী খবরের দিকে যাই। গাজায় তুর্কি সেনার প্রবেশ আরও কঠিন হয়ে পড়েছে। আজ টানা তৃতীয় দিন ইসরায়েল আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে যে গাজায় তুরস্কের সেনার উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গত 2 দিন ধরে আমরা এই খবরটি আপনাদের জানাচ্ছি, কিন্তু গতকাল 27শে অক্টোবর যে বয়ান সামনে এসেছে সেটাও শুনে নিন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সোমবার বুদাপেস্টে এক প্রেস কনফারেন্সে বলেছেন যে এরদোয়ানের সরকার ইসরায়েলের বিরুদ্ধে চরম শত্রুতা পোষণ করে। এমন পরিস্থিতিতে তুর্কি সেনাকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া অসম্ভব। গিডিয়ন আরও বলেন, আমরা আমাদের আমেরিকান বন্ধুদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে গাজায় তুরস্ককে বরদাস্ত করা হবে না। দর্শক, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো 2 বছর ধরে চলা এই যুদ্ধ শেষ করে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা। মনে করা হচ্ছিল যে এই আন্তর্জাতিক বাহিনীতে তুরস্কের সেনাও অংশ নেবে, কিন্তু প্রশ্ন হলো কোন কোন দেশ এই বাহিনীতে তাদের সেনা পাঠাতে রাজি হবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগেই ইসরায়েল নিজেদের তালিকা থেকে তুরস্ককে বাদ দিয়ে দিয়েছে। দেখুন, গাজা যুদ্ধের সময় এরদোয়ান এবং ইসরায়েলের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তুরস্কের রাষ্ট্রপতি ইসরায়েলের আকাশ ও স্থল হামলাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছিলেন। তুরস্ক চায় গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে থাকুক। অন্যদিকে ইসরায়েল নিজেদের দখল ছাড়তে নারাজ। আর ঠিক এই কারণেই গাজা এখন আর শুধু একটা ভূখণ্ড নয়, এটা মধ্যপ্রাচ্যের নতুন দাবার ছক হয়ে উঠেছে। এদিকে আয়ারল্যান্ডের ঠান্ডা আবহাওয়া আজ এক নতুন উত্তাপের ছড়াচ্ছে। এটা ন্যায় বিচারের উত্তাপ, সাহসের উত্তাপ আর সেই সত্যের উত্তাপ যাকে বড় বড় দেশগুলোও দাবিয়ে রাখতে পারেনি। ক্যাথরিন ক্যানোনি সেই নির্ভীক এবং স্বাধীন চেতা রাজনীতিবিদ যিনি বহু বছর ধরে ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে আসছেন। তিনি এখন আয়ারল্যান্ডের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। ক্যাথরিন মোট 63% ভোট পেয়ে একটা ঐতিহাসিক জয় হাসিল করেছেন। ডানপন্থী শক্তিগুলো পুরোপুরি পরাজিত হয়েছে এবং ডাবলিন বিশ্বকে এক নতুন বার্তা দিয়েছে, আমরা ফিলিস্তিনের পাশে আছি।
68 বছর বয়সী ক্যাথরিন তার জয়ের পর বলেছেন, আমি শান্তির দূত হব, কিন্তু অত্যাচারের সামনে কখনো চুপ থাকব না। তিনি আজ ইউরোপের রাজনীতিতে এক নূতন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি জানেন গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ইট পাথর বালি চাপা পড়েনি, চাপা পড়ে আছে অনেক শিশুদের স্বপ্নও। তিনি এটা জানেন যে শান্তির দূত মানে শুধু নীরবতা নয়, বরং সত্যি কথা বলার সাহস। তবে ক্যাথরিনের এই জয়ে ইসরায়েল গভীরভাবে মর্মাহত হয়েছে। আজ ডাবলিনের রাস্তায় একটাই আলোচনা, এবার রাষ্ট্রপতি মহল থেকেও ফিলিস্তিনের আওয়াজ উঠবে। আয়ারল্যান্ড, যে দেশ নিজে শত শত বছর ধরে পরাধীন ছিল, আজ সেই সব মানুষের জন্য আওয়াজ তুলছে যারা আজও স্বাধীনতার নামে পরাধীন হয়ে আছে। এদিকে ইসরায়েলের দখল করা জেরুজালেমে গতকাল সোমবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আবারও আল আকসা মসজিদের চত্বরে ঢুকে পড়েছিল এবং তাদের রীতিনীতি পালন করেছে। ভিডিওতে আপনারা দেখছেন। অথচ এই ঐতিহাসিক স্থানটি সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্যতম পবিত্র স্থান। বসতি স্থাপনকারীদের এই অনুপ্রবেশ ইসরায়েলি পুলিশের উপস্থিতিতেই ঘটেছে। পুলিশ একদিকে যেমন মুসলিম নামাজিদের বাধা দেয়, তেমনি অন্যদিকে ইহুদিদের মসজিদের ভিতরে ধর্মীয় আচার অনুষ্ঠানের পালন যে কার্যক্রম, সেটার সম্পূর্ণ স্বাধীনতা দেয়। দেখুন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে এই ঘটনা বারবার ঘটছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে আল আকসা মসজিদের অপমান এবং একটি ধর্মীয় যুদ্ধ শুরু করার ষড়যন্ত্র হিসাবে দেখছে। এদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্প্রতি মুক্তি পাওয়া এক ইসরায়েলি বন্দী, যার নাম বার কুপারস্টাইন, এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, হামাস আমাদের প্রচণ্ড মেরেছিল এবং বলেছিল এই মারধরের কারণ বেন গভির। কুপারস্টাইনের মতে বন্দি থাকাকালীন তাকে এতটাই নির্মমভাবে মারধর করা হয়েছিল যে তিনি 1 মাস হাঁটতে পারেননি। তিনি বলেন, হামাসের যোদ্ধারা তাকে বলেছিল, তোমাদের মন্ত্রী বেন গভির জেলে গিয়ে ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে, তাই তার ফল এখন তোমরা ভোগ করো। ইসরায়েলের বিখ্যাত সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী কুপারস্টাইন তার সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে বলেন, বেন গভির ফিলিস্তিনি বন্দীদের সাথে কঠোর ব্যবহার করে দম্ভ দেখায়, আর তার জন্যই আমাদের অবস্থা আরও খারাপ হয়েছিল, আমাদের প্রচণ্ড মারধর করা হয়েছে। তিনি আরও বলেন, বেন গভির সরকারে আছে, আমাদের রক্ষা করা তার দায়িত্ব ছিল, কিন্তু সে আমাদের ভোগার জন্য ফেলে রেখেছিল। অর্থাৎ এখন ইসরায়েলের ভিতর থেকেই আওয়াজ উঠছে যে তাদের নিজেদের মন্ত্রীর যে ঘৃণার রাজনীতি, সেই রাজনীতি বন্দীদের জীবনকে বিপদের মুখে ফেলে দিয়েছিল। দর্শক, এবার আসি ইরানের খবরে। ইরান এবং ওমানের সম্পর্কে এক নূতন গতি আসতে চলেছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশিয়ান বলেছেন, ইরান আরব দেশ ওমানের সাথে বিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃতি, সমাজ এবং রাজনীতির প্রতিটি ক্ষেত্রে সম্পর্ককে আরও মজবুত করতে প্রস্তুত। তেহরানে ওমানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে পেজিশকিয়ান বলেন, ইরান এবং ওমানের সম্পর্ক ভ্রাতৃত্ব, সম্মান এবং সদিচ্ছার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এবং উভয় দেশ সবসময়ই একে অপরের পাশে থেকেছে, পরিস্থিতি যতই জটিল হোক না কেন। তিনি বলেন, আমাদের বন্ধুত্ব শুধু প্রতিবেশী হিসাবে নয়, বরং বিশ্বাস এবং সহযোগিতার এক অনন্য উদাহরণ। দেখুন, এটি ইরানের রাষ্ট্রপতির সরকারি বয়ান। তাই যারা বলেন যে ইরান এবং আরব দেশগুলোর মধ্যে তিক্ততা রয়েছে, তারা শুনে নিন পেজিশিয়ান কি বলছেন। তিনি বলেছেন, ওমান সবসময় ইরানের পাশে দাঁড়িয়েছে এবং ইরান ওমানের সাথে সম্পর্ক আরও গভীর করবে। তাই আমি আবারও বলি, সতর্ক থাকুন। সোশ্যাল মিডিয়া অনেক সময়ই আনসোশ্যাল হয়ে ওঠে, এখানে সত্যের চেয়ে মিথ্যা প্রচার অনেক বেশি হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ করো, না হলে আমাদের পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলের কাছেই প্রস্তুত আছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর সরাসরি চাপ সৃষ্টি করে বলেছেন, ভ্লাদিমির পুতিনের উচিত ইউক্রেনের যুদ্ধ শেষ করা, পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা নয়।
ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার একটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলের খুব কাছেই মোতায়েন করা আছে, যা প্রয়োজনে যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত। আর এটাকে প্রচ্ছন্নভাবে হামলার বদলে হামলার হুমকি হিসাবেই দেখা হচ্ছে। এই বয়ানটি এমন সময়ে এসেছে যখন পুতিন রোববার ঘোষণা করেছেন যে রাশিয়া পারমাণবিক শক্তিচালিত বুরেভাস্তানিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করেছে। এই মিসাইলটি 14-15 ঘন্টা আকাশে ছিল এবং প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। রাশিয়া দাবি করছে এই অস্ত্রটি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং তারা খুব শীঘ্রই এটি মোতায়েন করবে। রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলা হয়েছে তারাও নিজেদের সুরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দর্শক, ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধের ময়দান থেকে শুরু করে সমুদ্রের গভীরতা পর্যন্ত সংঘাত এবার এক পারমাণবিক শক্তি প্রদর্শনের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। এদিকে রাশিয়া থেকে আরও একটি খবর হলো, রুশ সেনাবাহিনী ইউক্রেনের আরও 3টি গ্রামের দখল নিয়েছে বলে দাবি করা হয়েছে। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হয়েছে যখন শান্তি প্রতিষ্ঠার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং যুদ্ধ আবারও তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে জোপেরিঝিয়া অঞ্চলে 3টি গ্রাম রাশিয়ার দখলে এসেছে। রুশ সেনাবাহিনী এখন যুদ্ধের ময়দানে নিজেদের আধিপত্য আরও মজবুত করার চেষ্টা করছে, যখন ইউক্রেনীয় সেনাদের মধ্যে ক্লান্তি এবং অস্ত্রের অভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বলে রিপোর্ট আসছে। এদিকে পরবর্তী শেষ বড় খবর হলো ট্রাম্প কিম বৈঠক, তাদের নতুন সম্ভাবনা এই বৈঠকের। কারণ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যদি চান তাহলে তিনি তার সাথে দেখা করতে প্রস্তুত। এশিয়া সফরের সময় ট্রাম্প বলেন, কিম জং উনের সাথে আমার সম্পর্ক সবসময়ই ভালো, তিনি যদি দেখা করতে চান তাহলে আমি দক্ষিণ কোরিয়াতেই থাকব। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইঙ্গিত দেন যে তিনি তার দক্ষিণ কোরিয়া সফরের সময় কিম জং উনের সাথে দেখা করতে পারেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি এর জন্য তার সফর বাড়িয়ে উত্তর কোরিয়ায় যাবেন কিনা, তখন ট্রাম্প হেসে বলেন, এ বিষয়ে ভাবিনি, তবে উত্তরটা হয়তো হ্যাঁ হবে, আমি আমার সফর বাড়াতেও পারি। তো দর্শক, এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল খেলা কোন দিকে মোড় নেয় তা তো সময়ই বলবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।